দীপ্ত, রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধে লক্ষ্য অর্জন সম্ভব নয় বললেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল। শর্ত না মানলে খোলা হবে না হরমুজ প্রণালী, আইআরজিসি। 111-এর সময় ডিজিএফআই এর আয়নাঘরে বন্দী রাখা হয় তারেক রহমানকে। বন্দিশালা পরিদর্শন শেষে জানালেন চিফ প্রসিকিউটর। জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। রাজনৈতিক সম্পৃক্ততা পেশাগত দায়িত্ব পালনে যেন বাধা না হয়, চিকিৎসকদের বললেন প্রধানমন্ত্রী। কাল চট্টগ্রাম যাচ্ছেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে আমরা রিসিভ করার জন্য আমরা সবাই অধীর আগ্রহে পুরো বাঁশখালীবাসী, চট্টগ্রামবাসী তার আমরা সকলেই আমরা অপেক্ষা করছি। রাজশাহীতে ফসল উৎপাদন বাড়াতে আশঙ্কাজনক হারে ব্যবহার হচ্ছে রাসায়নিক কীটনাশক। জনস্বাস্থ্যের পাশাপাশি ঝুঁকি বাড়ছে পরিবেশের ওপর। ঝুঁকিপূর্ণ যে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে সরকারিভাবে এটা ব্যান করা হোক। হাইলি হ্যাজার্ড পেস্টিসাইড, এটা আমাদের দ্রুত বন্ধ করতে হবে। জনস্বাস্থ্যের জন্য এটা বড় হুমকি। 5 বছর ধরে অকেজো পটুয়াখালীর দুমকি উপজেলার ভাড়ানী খালের উপর নির্মিত সেতু। ঝুঁকি নিয়ে নৌকায় পারাপারে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। আমাদের এই নদীতে অনেক স্রোত, খাল পাড়াইতে অনেক ভয় করে। ব্রিজটার দরকার, এখানে স্কুল আছে, ছাত্রছাত্রী আসার অনেকই কষ্ট হইতে আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানকে হুমকি দিলেও যুদ্ধে লক্ষ্য অর্জন সম্ভব নয় এমন দাবি করে সেফ এক্সিটের পথ খুঁজছেন মার্কিন শীর্ষ জেনারেল ড্যান কেইন। অন্যদিকে ওমানের সঙ্গে চুক্তি হলেও যুক্তরাষ্ট্র সব শর্ত মেনে না নিলে হরমুজ প্রণালী পুনরায় খুলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি। এমনকি কোনো হুমকি ও শক্তির কাছে মাথা নত না করারও বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। যুদ্ধ কূটনীতি কোনো কিছুতেই ইরানকে বাগে আনতে পারছে না যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের হামলার জবাবে পাল্টা হামলা, হুঁশিয়ারির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে তেহরান। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী খুলে দেয়া নিয়ে ওয়াশিংটন তেহরানের উত্তেজনা এখন তুঙ্গে। শিগগিরই হরমুজ প্রণালী খোলার ব্যাপারে চুক্তি না হলে ইরানে ফের হামলার হুমকি দিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে কোনো শক্তির কাছে মাথা নত না করার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমনকি পাকিস্তানে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে তেহরান। শুধু তাই নয়, হরমুজ প্রণালীর নতুন রুট নিয়ে ওমানের সঙ্গে চুক্তি হলেও যুক্তরাষ্ট্র সব শর্ত মেনে না নিলে কিছুতেই এই নৌ রুটটি যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আইআরজিসি। এমন উত্তেজনার মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। খোদ যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল ড্যান কেইন মনে করছেন ইরান যুদ্ধে শুধু বিমান হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য অর্জন সম্ভব নয়, বরং সংঘাত আরও বাড়লে উল্টো যুক্তরাষ্ট্রের জন্যই ক্ষতিকর হতে পারে। তাই যুদ্ধ থেকে বের হওয়ার নিরাপদ পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ জেনারেল। সংশ্লিষ্ট 3 সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে খোদ মার্কিন গণমাধ্যম সিএনএন। এর আগে সিএনএনের আরেক খবরে বলা হয়, অস্ত্র সংকটে আপাতত ইরানে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। এদিকে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে হামলা পাল্টা হামলা পশ্চিম এশিয়ার উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে শুক্রবার তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে হওয়া মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। এবার দেশের ভেতরের খবর। 111-এর সময় তারেক রহমানকে ডিজিএফআই এর আয়না ঘরে বন্দি রাখা হয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার ডিজিএফআই এর জেআইসি সেল নামক গোপন বন্দিশালা বা আয়নাঘর পরিদর্শন শেষে একথা জানান তিনি। বলেন, বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটি অমানবিক রাষ্ট্র কায়েম করেছিল।
ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার জেআইসি পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বে এই পরিদর্শন দলে ছিলেন চিফ প্রসিকিউটর ও আসামি পক্ষের আইনজীবীরাও। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর, জানান বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভিন্ন মতের অনেক ব্যক্তিকে বছরের পর বছর আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। 1/11 সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। 5 আগস্টের পর জেআইসি সেলের অনেক আলামত নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 5 আগস্টের পরে নতুন করে পেইন্ট করে দেওয়া হয়েছে, অনেক জায়গায় সিমেন্ট দিয়ে এবড়ো করে ওয়ালগুলো আগের যে অবস্থাটা সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে তারা কিছু অনেক বন্দীরা তারা লিখে রাখতো। আসামি পক্ষের আইনজীবীরা জানান অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট তথ্য প্রমাণ নেই জেআইসিতে। যেটা আমরা আজকে ভিজিট করলাম, এটা মনে রাখতে হবে যে জয়েন্ট ইন্টারোগেশন সেল দ্যাট ইজ জেআইসি, এটি একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত 90 দশকে একটি প্রতিষ্ঠান, জাস্ট লাইক এনি জেল অর এনি ফ্যাসিলিটি। প্রসিকিউশন কোনো যারা আসলে ঘটনা ঘটিয়েছে তাদেরকে হয়তো খুঁজে পায়নি দেখে স্কেপগোট হিসেবে আমাদের এই 3 জেনারেলকে আসলে ফাঁসানোর এখানে প্রচেষ্টা চলছে। এর আগে গত 1 আগস্ট র্যাবের টিএফআই বন্দিশালা পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা। প্রচেষ্টা চলছে, এটাই হলো আমাদের। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজনীতিতে থাকা কিংবা রাজনৈতিকভাবে সচেতন হওয়া গণতান্ত্রিক রাষ্ট্রে এটি অস্বাভাবিক নয়। তবে সেই রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বাধা না হয়ে দাঁড়ায়, চিকিৎসকদের উদ্দেশ্যে এমন আহ্বানই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। শনিবার জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 37তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সব ক্ষেত্রকেই প্রভাবিত করে, তাই চিকিৎসক সহ পেশাজীবীদের রাজনৈতিকভাবে সচেতন থাকা অযৌক্তিক নয়। তবে পেশার প্রতি দায়িত্বশীলতাই থাকতে হবে সবার আগে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকেই প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়। স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি চিকিৎসকদের সেবার মানসিকতার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে শতসজ্জায় উন্নীত করা এবং হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু অবকাঠামো তৈরি করলেই স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত সাফল্য আসবে না। বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা মনে করি, বর্তমান সরকার মনে করে, মানুষকে যদি শুরুতেই রোগের উৎপত্তির কারণ এবং প্রতিকার সম্পর্কে সচেতন করা যায়, তাহলে খুব সম্ভবত সহজেই অনেক রোগেরই নিরাময় করা সম্ভব। কিছু ক্ষেত্রে দায়িত্ব পালনের শিথিলতা বা অনিচ্ছাকৃত অবহেলা চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুনের গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। চিকিৎসকদের রাজনীতির পাশাপাশি দায়িত্ব পালন নিয়ে জনসাধারণ কি বলছেন তা জানবো আজকের জনতার কথায়। চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে যাতে পেশাগত কাজে কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে কি ভাবছেন সাধারণ মানুষ? প্রধানমন্ত্রী স্যার ঠিকই বলেছেন, কারণ যার যার পলিটিক্যাল ভিউজ একদিকে থাকতে পারে, কিন্তু সেইটার রেশ ধরে যেন কেউ চিকিৎসার ব্যাঘাত না ঘটে। আসলে এটা মানবিক, এথিক্যাল, মোরালি যেই দিক থেকে আমরা বিবেচনা করি না কেন এরকমই হওয়া উচিত। একজন ডাক্তার যে কোনো জায়গা থেকে তার চিকিৎসা সেবা সে প্রদান করতে পারে,
তো সেই হিসেবে আমি মনে করি না একজন সাধারণ নাগরিক হিসেবে যে তার রাজনীতিতে আসার ফলে কোনো তার পেশাগতভাবে কোনো বিঘ্ন করতে পারে। রাজনীতি একটা মানুষের গণতান্ত্রিক অধিকার, তো সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি চিকিৎসকদের বা যে কোনো পেশাজীবীদের রাজনীতি থেকে মুক্ত থাকা উচিত। তো কেউ যদি আসলে সেবা দিতে চায় পাশাপাশি রাজনীতিও করতে চান, এই দুইটা একই তালে আমার কাছে মনে হয় আসলে চলতে পারে না। রাজনীতি করার একটা মূল যে মোটিভ সেটা তার থাকতে হবে। একটা সার্টেন এজের পর এটাকে অ্যালাউ করা উচিত, বাট নট আফটার কমপ্লিটিং MBBS অর এনিথিং। তারা দুইটা কন্টিনিউ করতে পারে, অ্যান্ড এটা যদি হচ্ছে সমাজের জন্য ইফেক্টফুল হয় তো ঠিক আছে, সমস্যা নেই তো। কাল চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরের কর্মসূচিতে রয়েছে কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর পরিদর্শন এবং বাঁশখালী ও হাটহাজারীতে 2টি জনসভায় অংশগ্রহণ। এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আয়োজিত সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। রবিবার সকাল 10:30টায় ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন ব্যবস্থা পরিদর্শন করবেন তিনি। এরপর বেলা 12:30টায় যাবেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। সেখানে বাহাছড়া সমুদ্র সৈকতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণের একেবারে উপজেলা পর্যন্ত নেতৃবৃন্দের সাথে, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে উনি ওপেন হাউস মত বিনিময় করবেন। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এবং গণতান্ত্রিক চর্চায় এটি অত্যন্ত বিরল একটি পদক্ষেপ এবং নতুন একটি পদক্ষেপ। বেলা 1টায় উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি যাবেন প্রধানমন্ত্রী। সেখানে হেফাজতে ইসলামের নেতা আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। আমাদের এখানে প্রধানমন্ত্রী আছে, যে আমরা এতে অত্যন্ত আনন্দিত, অনেক উৎসাহিত, অনেক আনন্দিত, কারণ আমরা চাই ওনাকে সুন্দর মতো বরণ করতে। এরপর হাটহাজারী যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে হেফাজতের সাবেক আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করার কথা রয়েছে তার। এদিন বিকেল 5টায় হাটহাজারী কলেজ মাঠে জনসভায় সাম্প্রতিক বন্যা দুর্গতদের সহযোগিতা দেওয়ার কথা রয়েছেন সরকার প্রধানের। আমাদের সার্বিক প্রস্তুতি চলছে। আমরা প্রত্যাশা করছি আগামীকালকে দুপুর 12টার মধ্যে এই সমস্ত কার্যক্রম শেষ হবে এবং আমরা আমাদের হেলিপ্যাড, 2টি হেলিপ্যাড করা হয়েছে। আমরা সেই হেলিপ্যাডে মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে আমরা রিসিভ করার জন্য আমরা সবাই অধীর আগ্রহে, পুরো বাঁশখালীবাসী, চট্টগ্রামবাসী, তার আমরা সকলেই আমরা অপেক্ষা করছি। সন্ধ্যায় চট্টগ্রামের একটি হোটেলে সাংগঠনিক সভায় যোগদান শেষে রাত 9:30টায় বিমানে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। ফসলের উৎপাদন বাড়াতে গিয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে অতি ঝুঁকিপূর্ণ রাসায়নিক কীটনাশকের ব্যবহার। আর অতিরিক্ত মুনাফার এই কীটনাশকই এখন ধীরে ধীরে বিষিয়ে তুলছে মানুষের শরীর, মাটি, পানি ও সামগ্রিক পরিবেশ। সবুজ মাঠ আর সোনালী ফসল আর কৃষকের হাতে স্প্রে মেশিন, কিন্তু এই স্প্রে মেশিন কি শুধু পোকা দমনেই কাজ করছে, নাকি বিষিয়ে তুলছে মানুষ, প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের জীবন? ফসলের মাঠে প্যারাকুয়াট সহ অতি ঝুঁকিপূর্ণ কীটনাশকের অবাধ ব্যবহার এখন জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য নীরব বিপর্যয়ে রূপ নিচ্ছে। কৃষকরা বলছে, ফসলে উচ্চ রাসায়নিক ক্ষতিকর বন্ধের ক্ষেত্রে সরকারিভাবে উদ্যোগ নেওয়াই প্রয়োজন। সরকার যদি কৃষকদের আপনার কেঁচো কম্পোস্ট সার, জৈব সার ইত্যাদি সার যেগুলো আছে সেগুলো ব্যবহারে যদি কোনো উদ্যোগ নেয় কিংবা আমাদের ট্রেনিং প্রশিক্ষণ দেয়, তাহলে আমরা অতি সহজেই খুব উন্নত মানের সবজি উৎপাদন করতে পারবো। আমরা যে কৃষকের যে ক্ষতি হচ্ছে, যে ঝুঁকিপূর্ণ যে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে সরকারিভাবে এটা ব্যান করা হোক। সরকারিভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে নিম গাছের রস, ছাই দিয়ে পোকা দমন করার জন্য সরকারিভাবে যদি কোনো ভালো উদ্যোগ বা ট্রেনিং নেওয়া হয়, তাহলে এইগুলো ফসলও ভালো হবে, মানুষও সুস্থ থাকবে, পরিবেশটাও ভালো থাকবে। গবেষকের মতে এটি পরিবেশগত সংকটই নয়, জনস্বাস্থ্য, পুষ্টি
খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জীবিকারও বড় চ্যালেঞ্জ। আমরা তো একটা ইকোসিস্টেমের মধ্যে বসবাস করি, সেই ইকোসিস্টেমটাই ধ্বংস করে দিচ্ছে রাসায়নিক এই কীটনাশক। আর সব থেকে বড় বিষয় হলো আমাদের বাংলাদেশে যে সমস্ত কীটনাশকগুলো ব্যবহার হয় সেগুলো হাইলি হ্যাজার্ড পেস্টিসাইড। হাইলি হ্যাজার্ড পেস্টিসাইড বিশেষ করে প্যারাকুয়েট পৃথিবীর বিভিন্ন দেশ এখন পর্যন্ত ৭০টি দেশ বন্ধ করেছে। আমাদের বাংলাদেশ এ সম্পর্কে এখন পর্যন্ত কথাবার্তা নেই। তো এই সমস্ত কীটনাশকগুলো বিশেষ করে হাইলি হ্যাজার্ড পেস্টিসাইড এটা আমাদের দ্রুত বন্ধ করতে হবে। জনস্বাস্থ্যের জন্য এটা বড় হুমকি। নিরাপদ বিকল্প প্রযুক্তি ও বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থায় রূপান্তরিত না হলে এই নীরব সংকট ভবিষ্যতে আরো বড় জনস্বাস্থ্যের ক্ষতিতে পরিণত হবে। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন তীব্র স্রোতবাহী ভারানী খালের উপর নির্মিত আয়রন সেতুটি দীর্ঘ ৫ বছর ধরে বিধ্বস্ত অবস্থায় পড়ে রয়েছে। ২০২১ সালের জানুয়ারিতে সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত লেবুখালী, আঙ্গারিয়া ও পাঙ্গাসিয়া এই ৩ ইউনিয়নের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় খাল পারাপার হতে বাধ্য হচ্ছেন। ২০০৯ সালে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এই ভারানী খালের উপর একটি আয়রন ব্রিজ নির্মাণ করে এলজিইডি। এ উপজেলার লেবুখালী, আঙ্গারিয়া এবং পাঙ্গাসিয়া এ ৩ ইউনিয়নের প্রায় ৪০,০০০ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল এই সেতুটি। তবে ২০১৯ সালে একটি কার্গোর ধাক্কায় এই সেতুটি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এর কিছুদিনের মধ্যেই সেতুটি মেরামত করলে পুনর্নির্মাণ করা হলেও ২০২১ সালে ফের বালু ভর্তি একটি কার্গোর ধাক্কায় সেতুটির একাংশ বিধ্বস্ত হয়ে নদীতে পড়ে যায়। পরে যাতায়াতের সুবিধার্থে এই এলাকার সাধারণ মানুষ এই খালের উপর একটি খেয়া নৌকা চালু করে। তবে নদীটিতে প্রচণ্ড স্রোত রয়েছে, এতে বিদ্যালয় যাওয়া আসা করতে এবং এখানকার কৃষক সহ যে গর্ভবতী নারী রয়েছে তারা কিন্তু অনেকটা আতঙ্কে এই খালটি পারাপার করে। স্কুলে মনে করেন সমস্যা, ছাত্রছাত্রী আসা যাওয়ার সমস্যা, মাঝে মাঝে খাওয়া বুড়িয়ে যায়, অনেক ছাত্রছাত্রী সাঁতার জানে না, শেষ পর্যন্ত ধরি উড়ান লাগে। আমাদের এই ব্রিজটার কারণে আমাদের ছোট যারা 1 বা 2 তে যে বাচ্চারা পড়ে, এই নদীতে অনেক স্রোত, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে যেতে পারে। আমাদের এই নদীতে অনেক স্রোত, খাল পাড়াইতে অনেক ভয় করে। আমাদের স্কুলে আসতে অনেক টাইম লেট হয়ে যায়, কিনা আমাদের 9টার ভিতরে আমরা আসি, ওই জায়গায় কিনা 10টাও বাইজে যায়, অনেক খাওয়া পাওয়া যায় না। এই ব্রিজটা না থাকার কারণে এই দুই পারের মানুষের কৃষিকাজের অনেক ক্ষতি হয়। এই ব্রিজটার দরকার, এখানে স্কুল আছে, ছাত্রছাত্রী আসার অনেকই কষ্ট হইতে আছে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে অচিরেই এ খালের উপর নির্মাণ হবে একটি আয়রন সেতু, এমন প্রত্যাশা সকলের। পটুয়াখালীর দুমকি থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। নিজেদের দলের লোকদের কার্ড দেয়া ছাড়া সরকার পুরনো বন্দোবস্তের বাইরে জনগণকে নতুন কিছুই দিতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, সংস্কার না করে সরকার দলীয়করণে ব্যস্ত, সংসদে দাবি আদায় না হওয়ায় বিরোধী দল রাজপথে নামতে বাধ্য। উল্লেখ করে তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এ সময় বিরোধী দলীয় নেতার বাসভবনে আয়োজিত জুলাই প্রদর্শনী পরিদর্শন করেন ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এই নির্বাচন হলো, যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, ভোটার পেয়ে গেলেন, এবার তাদের মানসিকতা বদলে গেল। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি? কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। সারা দেশে প্রান্তিক কৃষকরা যেন লাভবান হন সেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন শেষে কথা বলেন তিনি। মজুমদারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে বলেও জানান আইনমন্ত্রী। পরে শৈলকুপার হাটবাজারে ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলেন তিনি। কৃত্রিম সংকটে এক ধরনের ধরেন মজুতদারি, এই মজুতদারির বিরুদ্ধে আইন আছে এবং যারা মজুতদারি করে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি 1974 সালের বিশেষ ক্ষমতা আইন যেটা করে দিয়ে গেছে, সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
শুধু যারা মজুতদারি করবেন তারা ভেবে চিন্তা করবেন। আমরা সমস্ত সিন্ডিকেট ভেঙে, সমস্ত সেক্টরের সব সিন্ডিকেট ভেঙে আমরা প্রান্তিক কৃষক যাতে লাভবান হয় সেদিকে এগিয়ে যাব। কুমিল্লায় সোহাগী জাহান তনু হত্যা মামলার একমাত্র আসামিকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের পর নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। শনিবার ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি পালিয়ে যেতে না পারেন এবং আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। তাকে কুমিল্লা আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এর আগে গত 2 আগস্ট হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর 4 আগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হাফিজুর রহমান। পরে ওই জামিন আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে 6 আগস্ট আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারক হাইকোর্টের দেয়া জামিন 9 আগস্ট পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে হাফিজুর রহমানকে 24 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। দেশের 2 জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত 8 জন। সকাল 9:30টার দিকে নাটোরে গরুবাহী নসিমন ও বাসের মুখোমুখি সংঘর্ষে 3 গরু ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত 8 জন। গুরুদাসপুর নয়াবাজার এলাকায় বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে চান্দাই কোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী একটি নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 1 জন মারা যায়। গুরুতর আহত অবস্থায় 5 জনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও 1 যাত্রী নিহত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা। শনিবার সন্ধ্যা জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান 22 শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য শিরোনামে এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম, দর্শন ও বাংলা সংস্কৃতিতে তার অনন্য অবদানকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে কবিগুরুর সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশিত হয়। দেশ বিদেশে আরো কিছু খবর নিয়ে এবার থাকছে আমাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের 10 সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই 10 জনের হাতে সরকার প্রধান নিয়োগপত্র তুলে দেন এবং তাঁদের পরিবারের খোঁজ খবর নেন। ভুয়া মাইগ্রেশন এজেন্টদের থেকে অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের সতর্ক করে দেশটিতে নিবন্ধিত একজন মাইগ্রেশন এজেন্ট অথবা আইনজীবী সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বার্তায় এই পরামর্শ দিয়েছে। সাগরে এক খেয়ায় ধরা পড়ল 46 মন ইলিশ। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে এত ইলিশ ধরা পড়েছে। বিপুল পরিমাণ এই ইলিশ মহিপুর মৎস্য বন্দরে নিলামে বিক্রি হয়েছে 48,50,000 টাকায়। ঢাকার আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। ওই নেতার বাসার ফটকের সামনে বাজার করার একটি ব্যাগে কাফনের কাপড়, গুলি, আতর, সাবান, গোলাপ জল সহ একটি চিঠি দিয়ে তাকে এই হুমকি দেওয়া হয়। ব্যাগটি জব্দ করেছে পুলিশ। বিশ্বকাপ শেষ হয়ে গেছে, সপ্তাহ 3 হতে চলল, কিন্তু এর সব স্মৃতি যেন এখনো টাটকা। এবার বিশ্বকাপে মেসিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি সম্বলিত এফবিআইয়ের গোপন নথি ফাঁস হয়েছে। স্পেন ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেন্সা ইবেরিকার এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। দীপ্ত বার্তা কক্ষ। শেষ করবো এখনকার দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরো একবার। ইরান যুদ্ধে লক্ষ্য অর্জন সম্ভব নয় বললেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল। শর্ত না মানলে খোলা হবে না হরমুজ প্রণালী, IRGC। 111-এর সময় DGFI-এর আয়নাঘরে বন্দি রাখা হয় তারেক রহমানকে। বন্দিশালা পরিদর্শন শেষে জানালেন চিফ প্রসিকিউটর।
জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। রাজনৈতিক সম্পৃক্ততা পেশাগত দায়িত্ব পালনে যেন বাধা না হয় চিকিৎসকদের বললেন প্রধানমন্ত্রী। কাল চট্টগ্রাম যাচ্ছেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে আমরা রিসিভ করার জন্য আমরা সবাই অধীর আগ্রহে পুরো বাঁশখালীবাসী, চট্টগ্রামবাসী তারা আমরা সকলেই আমরা অপেক্ষা করছি। রাজশাহীতে ফসল উৎপাদন বাড়াতে আশঙ্কাজনক হারে ব্যবহার হচ্ছে রাসায়নিক কীটনাশক। জনস্বাস্থ্যের পাশাপাশি ঝুঁকি বাড়ছে পরিবেশের ওপর। ঝুঁকিপূর্ণ যে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে সরকারিভাবে এটা ব্যান করা হোক। হাইলি হ্যাজার্ড পেস্টিসাইড এটা আমাদের দ্রুত বন্ধ করতে হবে, জনস্বাস্থ্যের জন্য এটা বড় হুমকি। 5 বছর ধরে অকেজো পটুয়াখালীর দুমকি উপজেলার ভারানী খালের উপর নির্মিত সেতু। ঝুঁকি নিয়ে নৌকায় পারাপারে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। আমাদের এই নদীতে অনেক স্রোত, খাল পাড়াইতে অনেক ভয় করে। ব্রিজটার দরকার, এখানে স্কুল আছে, ছাত্রছাত্রী আসার অনেকই কষ্ট হইতে আছে। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।